আরও হাঁটতে হাঁটতে কখন যে মাঝ রাস্তায় চলে এসেছে টের পায়নি। হঠাৎ এক লোকের ধমকে চমকে উঠল। দেখে চলতে পারেন না? রাস্তার মাঝখানে দিয়ে হাঁটতেছেন। অ্যাক্সিডেন্ট হলে তো তখন ড্রাইভারদের দোষ দিবেন। এসব পাগল ছাগল কোথা থেকে যে আসে যত্তসব। মধ্যবয়স্ক লোকটা বিরক্তিস্বরে কথাগুলো বলল। লোকটার সাথে আরও কয়েকজন ড্রাইভার তাল মেলাল। ধমক খেয়েও কোনো অনুভূতি কাজ করল না আরুর। চারপাশে তাকিয়ে দেখল সে সত্যিই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আরু লোকটাকে কিছু বলল না। আসলেই দোষটা তারই, আর সে বলার মতো অবস্থাতেও নাই। আশেপাশে কত গাড়ি যাচ্ছে। আরু টলমল পায়ে এক সাইডে চলে আসল। শরীরটাও কেমন খারাপ লাগছে। আরু রিকশার জন্য দাঁড়াল। এত দূর তো আর হেঁটে যাওয়া যাবে না। আকাশ জুড়ে কালো মেঘ করেছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। আরু নিজের দিকে এক পলক তাকাল। একটা সাদা ড্রেস পরেছে সে। এই ড্রেস পরে বৃষ্টিতে ভিজা যাবে না। সাথে ছাতাও নেই। আরও আকাশের দিকে তাকাল। তার মতো আকাশের মনটাও কি আজকে খারাপ? আরও আকাশ থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখল নওয়াফ বাইক নিয়ে তার দিকেই আসছে। আরু নওয়াফের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। নওয়াফ বাইক নিয়ে আরুর সামনে দাঁড়াল। নওয়াফ আরুর দিকে তাকিয়ে দেখল আরুর চোখ দুটি লাল হয়ে আছে, হয়তো কান্না আটকিয়ে রাখার জন্যে। নওয়াফের আরুকে দেখে মায়া হল। কেন যে তখন এতগুলো কথা বলতে গেল? আরু কি তার কথা শুনে বেশি কষ্ট পেয়েছে? নওয়াফের এখন নিজের উপরেই রাগ লাগছে। কেন যে তখন রাগ কন্ট্রোল করতে পারল না? জেরিনের উপর থাকা সম্পূর্ণ রাগ আরুর উপর ঢেলেছে। কি যেন বলেছে, এখন মনেও করতে পারছে না। নওয়াফ গলা খাকারি দিয়ে বলল, আরু বাইকে উঠ তাড়াতাড়ি। মনে হচ্ছে বৃষ্টি নামবে, দেরি করা যাবে না। বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে তোর। এমনিতেই কয়েকদিন আগে জ্বর থেকে উঠলি। আরু নওয়াফের কথা শুনে অবাক হল। এমনভাবে কথা বলছে যেন সে কিছুক্ষণ আগে কিছুই বলেনি। একটু আগে যা নয় তাই বলে, এখন আবার দরদ দেখাতে আসছে। জ্বর আসলে আসবে তাতে কার কি? সে মরে গেলেই বা কার কি? আরু কোনো কিছু না বলে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে রইল। নওয়াফ আরুকে কথা বলতে না দেখে ফের বলল, কি হলো, উঠ, বৃষ্টি নেমে পড়বে তো। আরু অভিমান নিয়ে বলল, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। জ্বর হোক বা অন্য কিছু, তাতে কারোর তো কিছু হবে না। আমি তো বেহায়া, আমার কাছে কেন আসছিস? নওয়াফ আরুর অভিমান বুঝতে পেরে অনুতপ্ত গলায় বলল, তখনকার জন্য আম ভেরি সরি। তখন আমার মাথা ঠিক ছিল না। তুই তো জানিস রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আমি কি বলি তা আমি নিজেও জানি না। আর জেরিনের ওসব কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি। তোর উপর রাগ দেখানোটা একদম উচিত হয়নি। আর ওগুলো একটাও আমি মন থেকে বলিনি। তুই তো আমাকে সবথেকে ভালো করে চিনিস, আমি ওগুলো তোকে বলতে পারি? আমার কথায় তুই কি বেশি কষ্ট পেয়েছিস? নওয়াফের আদুরে গলায় আরু ঝরঝর করে এতক্ষণ ধরে আটকে রাখা কান্না উগরে দিল। কাঁদতে কাঁদতে বলল, আমি তো তোর প্রাইভেসি নষ্ট করি, তোর সাথে সবসময় চিপকে থাকি। এখন তো তোর কাছে যাচ্ছি না, তাহলে এখন আমার কাছে কেন আসছিস? চলে যা, আমি তোর সাথে যাব না, আর না তোর বাইকে উঠব। নওয়াফ চুপ করে গেল। আরুর কণ্ঠে কাঁপন, চোখের কোণ বেয়ে জল ঝরছে আকাশ থেকে বৃষ্টি পড়ার আগেই। আরু যে তার কথায় ভীষণ কষ্ট পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। চারপাশে হালকা হাওয়া বইছে, মেঘে ঢেকে গেছে সূর্য। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। নওয়াফ বাইক থেকে নেমে এক পা এগিয়ে গেল, আরুর হাত ধরতে নিলে আরু সরে দাঁড়াল। নওয়াফ আরুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আরু, প্লিজ কাঁদিস না। তোর কান্না দেখতে আমার একটুও ভালো লাগছে না। কান্না থামা প্লিজ। আর আমি কথাগুলো ওভাবে বলতে চাইনি। আচ্ছা, কি করলে তুই আমাকে ক্ষমা করবি বল, আমি তাই করব। তাও কান্না করিস না প্লিজ। আরু মুখ ফিরিয়ে নিল, কিছু বলল না। নওয়াফের কথায় তার অভিমান কমল না। পাশ দিয়ে যাওয়া এক রিকশাওয়ালা মামাকে ডেকে উঠে পড়ল। নওয়াফ পিছু ডাকলেও শুনল না। আরু রিকশায় উঠার কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি পড়া শুরু করল। নওয়াফ আরুকে চলে যেতে দেখে নিজের চুল খামচে ধরল, তারপর নিজেও আরুর পিছু পিছু গেল। নওয়াফ নিজের রুমে বসে আছে আরুর অপেক্ষায়।
বাড়িতে আসার পর থেকেই চেষ্টা করছে আরুর সাথে কথা বলার জন্য, কিন্তু বলতে পারছে না। আরু তাকে কোনো না কোনোভাবে এড়িয়ে চলছে, যেটা নওয়াফের কোনোভাবেই সহ্য হচ্ছে না। সে নাহর আগের মাথায় কয়েকটা কথায় বলেছে, মাফও তো চেয়েছে কতবার, দরকার পড়লে আরও চাইবে কিভাবে? মহারানী তো তার সাথে কথাই বলছে না। রাত হয়েছে, তারপরও তার ঘরেও আসছে না। আজকে কি শুতে আসবে না নাকি? নওয়াফ উঠে ঘর থেকে বেরিয়ে আসল। আরুর ঘরের দিকে তাকিয়ে দেখল দরজা খোলা। নওয়াফ আরুর ঘরের সামনে আসতেই কানে এলো রামিমের গলা। আপু, তোর কি হয়েছে বলতো? মুখটা এত ভার করে আছিস কেন? তোকে একটা কথা বলি, তাহলে তোর মন ভালো হয়ে যাবে। বলবো? বল শুনি, দেখি মন ভালো হয় কি না। আর ভালো না হলে তোর পশ্চাৎদেশে একটা লাথি মেরে রুম থেকে বের করব। রামিম আরুর কথা শুনে গাল ফুলাল। তার বোনটা আসলেই একটা পেত্তি, সবসময় তাকে হুমকি ধামকির তালে থাকে। মানুষের বোনরা তাদের ছোট ভাইকে কত আদর করে, আর তার বোন তাকে কিভাবে মারা যায় সেই চিন্তায় থাকে। কিরে, বলবি নাকি ঘর থেকে বের হবি? আশিক ভাই তোর কথা আজকে জিজ্ঞেস করেছিল। এটা তোর মন ভালো করার কথা? আরে আগেই কথা বলছিস কেন? পুরো কথাটা তো বলতে দে। শোন, শুধু আজকে না, প্রায় জিজ্ঞাসা করে। আজকে তো তোর নাম্বারও চেয়েছে। আমার কি মনে হয় জানিস? আশিক ভাই তোকে পছন্দ করে। আমার তো আশিক ভাইকে খুব ভালো লাগে। আমার জন্য প্রতিদিন চকলেট নিয়ে আসে, আমাকে অনেক আদর করে। আরু রামিমের কথা শুনে চোখ বট করে তাকাল। এইটুকু বয়সে এই ছেলে পুরো পেকে গেছে। কেউ কারো নাম্বার চাইলেই সে তাকে পছন্দ করে, তোকে কে বলল? রামিম কিছু বলবে তার আগেই নওয়াফ ঘরে প্রবেশ করল। সবকিছু শুনেও বলল, কিরে, কে কাকে পছন্দ করে? কার কথা বলছিস তোরা? নওয়াফকে ঘরে আসতে দেখে আরু মুখের সামনে বই ধরল। এমন একটা ভাব যেন কত পড়া পড়তেছে। নওয়াফ বইয়ের দিকে তাকিয়ে দেখল বই উল্টো করে ধরা। আজকাল মানুষকে দেখা যায় বই উল্টো করে পড়ে। ভালোই তো, নতুন নতুন আবিষ্কার। কি যেন বলছিলি তোরা? আরু নওয়াফের কথা শুনে দেখল সত্যি সত্যি সে বই উল্টো করে ধরে আছে। আরু মনে মনে একটা ভেঙচি কেটে বই সোজা করে ধরল। বলছিলাম আশিক ভাই আপুকে পছন্দ করে। আপুর নাম্বার চাই। তোকে পড়াতে আসে যে ওই কানা ছেলেটা, দেখতে কেমন বোকা বোকা লাগে। কানা বলছো কেন? আশিক ভাইয়া চোখে একটু কম দেখে তাই চশমা পড়ে। তুমি জানো আশিক ভাইয়া আর কয়দিন পর ডাক্তার হয়ে যাবে? আর আশিক ভাইয়াকে দেখতে মোটেও বোকা বোকা লাগে না। আশিক ভাইয়া দেখতে তোমার চাইতে সুন্দর আছে। আশিক ভাইয়ের এত প্রশংসা নওয়াফের সহ্য হল না। একজন মানুষকে নিয়ে এত প্রশংসা করতে হবে কেন? ডাক্তারি তো পড়তেছে, এটা আর এমন কি? ডাক্তার তো কত মানুষই হয়, তাই কি? ডাক্তাররা মানুষ হল নাকি? এগুলো সব রোবট। এগুলার মধ্যে কোনো আবেগ নাই, অনুভূতি নাই, ভালোবাসা নাই, কিছু নাই। এদেরকে তো কোনো মেয়ে বিয়েই করতে চাই না। দেখিস না ডাক্তাররা বুড়ো বয়সে বিয়ে করে। আর গায়ের রং সাদা হলেই সুন্দর হয় নাকি? নওয়াফের কথা শুনে আরু হা হয়ে গেল। একজন মানুষ কতটা হিংসা পরাজন হলে এরকম কথা বলতে পারে চিন্তা করা যায়। সত্যি? আমাকে তো আম্মু সব সময় বলে বড় হয়ে ডাক্তার হব। আমিও তো এতদিন ভেবেছিলাম বড় হয়ে ডাক্তার হব। এখন তো দেখা যায় ডাক্তার হওয়া যাবে না, কারণ আমি আগেই বিয়ে করতে চাই। বিয়ে করা আমার খুব শখ, তাই ডাক্তার হওয়া ক্যান্সেল। আচ্ছা, কোনটা হলে আগে আগে বিয়ে করা যায়? রামিম চিন্তিত সুরে পরের কথাটি বলল। রামিমের কথা শুনে নওয়াফ, আরও দুজনেই হতভম্ব হয়ে গেল। মুখের ভাষা হারিয়ে ফেল, কি বলবে বুঝতেই পারল না। একে অপরের দিকে তাকিয়ে রইল। এইটুকু বয়সে তারা বিয়ে কি বুঝতই না। আর এই বিচ্ছু ছেলে বিয়ে নিয়ে চিন্তিত। আগে বিয়ে করতে পারবে না বলে ডাক্তার হবে না। রামিম ওদেরকে কথা বলতে না দেখে বলল, কি হলো বলো, কোনটা হলে আগে বিয়ে করা যাবে? এই তোর বয়স কত? নওয়াফ, আরও দুজনেই একসাথে প্রশ্ন করল। 12। মুখে লাজুক একটা ভাব নিয়ে রামিম কথাটি বলল। জেন কত লজ্জা পাচ্ছে। এই আরু, লাঠিটা কই রে? ওকে বিয়ে করার মজা দেখাচ্ছি, লাঠিটা নিয়ে আয় তো।
এখনও নাক টিপলে দুধ বের হবে, আবার বিয়ে করতে চাই। সেদিনও বিছানায় শিশু করছে আর আজ বিয়ের কথা বলছে। রামিম নওয়াফের কথা শুনে মুখটা কাদু কাদু করে উঠে দাঁড়াল। সে দোষের কি কথা বলছে? বিয়েই তো করতে চাইছে, আর কিছু তো চাই নাই। বিয়ে করা কি অপরাধ নাকি? রামিম দরজার কাছে যেতে যেতে বলল, তোমরা দুজন যে বিয়ে করেছ তাতে কিছু না, আমি করতে চাইলেই যত দোষ। বলেই দৌড় দিল। নওয়াফ রামিমের পিছে যেতে নিয়েও গেল না, আবার ফিরে এল। আরু নওয়াফকে ফিরে আসতে দেখে ঘর থেকে নিজেই বেরিয়ে আসতে নিল। তা দেখে নওয়াফ আরুর সামনে দাঁড়াল। আরু নওয়াফকে নিজের সামনে দেখে চোখ পায়ের দিকে নিবদ্ধ করল। মানে নওয়াফের সাথে কথা বলতে সে ইচ্ছুক নয়। তুই কি চাস এখন আমি তোর পা ধরে মাফ চাই? আরু নওয়াফের চোখের দিকে তাকিয়ে একরোখাভাবে উত্তর দিল, তা কেন চাইব? ভাবে তো তাই মনে হচ্ছে। সেই কালকে থেকে বলতেছি, রাগের মাথায় ওসব কথা বলেছি, তারপরও তুই আমাকে এড়িয়ে চলছিস। কথা বলছিস না তো এত রাগের কারণ কি সেটা তো একবারও বললি না। আর রাগের মাথায় মানুষ সত্যিটাই বলে। জেনেও কেন প্রশ্ন করছিস? তুই তো আর বলিস নাই। তোকে তো মেসেজ দিয়ে বললাম জেরিন কি বলেছে। আর কি বলবো? এই তোর খারাপ লাগতেছে না? কেন খারাপ লাগবে কেন? এই যে তোর ব্রেকআপ হয়ে গেল। না সত্যি? হু, আমি তো জানি প্রেম করে মানুষ চাকা খাইলে হাত কাটে, নেশা করে, দুঃখের গান গাই, ঘরের দরজা বন্ধ করে বসে থাকে, তুই তো কোনোটাই করতেছিস না। আবার কষ্ট লাগতেছে না? তোর ক্ষেত্রে এমন ভিন্নতা কেন? জানি না। এখন দেখলি তো আমার সব কথা মিলে গেল। আমি তো প্রথম থেকেই বুঝতে পারছিলাম। কত সাবধান করেছি তোকে, তুই তো শুনলি না। আরও এক ভ্রু উঁচিয়ে বলল। নওয়াফ আরুর কথা স্বীকৃতি দিয়ে বলল, হু, খুব উপকার করছিস তুই আমার। এখন চল নিচে যাই। যাব না? কেন? তোর সাথে কথা বলতেছি দেখে যে আমার কিছু মনে নাই এটা ভাবিস না। তুই কি বলেছিস সব মনে আছে আমার। আমাকে তুই বেহাজা বলেছিস, আবার আমি নাকি তোর সাথে চিপকে থাকি এটাও বলেছিস। ভুলে গেছিস? তুই ভুলে গেলেও আমি জীবনেও ভুলব না। আরুর কথা শুনে নওয়াফ হতাশার শ্বাস ফেলল। কিছু না বলে বাইরে যেতে যেতে বলল, এখন বাইরে হালিম খেতে যাব। যেতে চাইলে আয়, 5 মিনিট সময়ের মধ্যে না আসলে রামিমকে নিয়ে চলে যাব। আজকে নওয়াফের রুমটা কেমন শূন্য শূন্য লাগছে। এই কয়েকদিনের ব্যবধানে নওয়াফ আরুর সাথে এক রুমে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। আরু সত্যি সত্যিই নওয়াফের ঘরে কালকে শুতে আসেনি। জেদ ধরে বসে আছে। এত জেদ এই মেয়েটার, তা আর বলার মতো না। কালকে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর নওয়াফ বাইরে চলে গেছিল। বাইরে থেকে এসে দেখে আরু দরজা আটকে শুয়ে পড়েছে। তাই নওয়াফ আর ডাকাডাকি করেনি। ওকে ডাকতে গেলে দেখা যাবে বাড়ির সব মানুষ তাকেই জেরা করা শুরু করবে। নওয়াফ শ্বাস ফেলে বিছানা থেকে উঠে বসল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 9টা বেজে গেছে। আশ্চর্য, এত বেলা হয়ে গেছে, তাকে কেউ ডাকতেও আসল না। নওয়াফ ফ্রেশ হয়ে ঘর থেকে বেরোতে বেরোতে আশেপাশে তাকাতে তাকাতে নিচে নেমে আসল। রূপালী নওয়াফকে উকিঝুঁকি মারতে দেখে বলল, কি ব্যাপার দেবরজি? কালকে থেকে দেখছি আরুর মন খারাপ, দুজনকে একসাথে দেখাও যাচ্ছে না। কিছু হয়েছে নাকি? আবার কালকে দেখলাম আরু নিজের ঘরে শুয়েছে। ব্যাপার কি? দুজনে কি ঝগড়া করেছ নাকি? নওয়াফ ভাবির কথায় ডাইনিং-এর চেয়ার টেনে বসতে বসতে বলল, আর বলো না, 2টা কথা শুনিয়েছি, তাই মহারানী ফুলে টম হয়ে আছে। তা মহারানী ঘুম থেকে উঠেছে নাকি এখনও ঘুমাচ্ছে? রূপালী নওয়াফের কথা শুনে হেসে ফেলল। এরা দুজনে পারেও বটে, একে অপরের সাথে ঝগড়া করবে আবার নিজেরাই মিলে যাবে। টম অ্যান্ড জেরি এর চাইতে কম না। সত্যি তোমরা পারও বটে। তোমার মহারানী ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আবার ঘরে চলে গেছে। ভাবির কথা শুনে নওয়াফের কপালে ভাঁজ পড়ল। ভার্সিটিতে যাওয়ার তো সময় হয়ে গেছে। যাবে না নাকি? তাকে তো কিছু বলল না। নাকি এখন তার সাথে ভার্সিটিতেও যাবে না? ভার্সিটিতে যাবে না? বল তো আজকে নাকি যাবে না? কেন? তা তো জানি না। আমাকে তো বলেনি কেন যাবে না।
তোমারই তো ভালো জানার কথা, কেন যাবে না? নওয়াফ আর কিছু বলল না এ প্রসঙ্গে। ভাবল সেও আর আজকে ভার্সিটিতে যাবে না। একা একা যেতে ভালো লাগবে না। তোমরা সবাই খাবার খেয়েছ? ভাইজা কি অফিসে চলে গেছে? মা আর ছোট মা কোথায় দেখছি না কেন? হ্যাঁ, সবার খাওয়া শেষ, শুধু তুমি বাকি আছো। তোমার ভাইজাও অফিসে চলে গেছে। ছোট মা রামিমের সাথে স্কুলে গিয়েছে আর মা প্রিয়াদের বাসায় গেছে। প্রিয়া হল নওয়াফদের বাসার পাশের বাসার মেয়ের নাম। নওয়াফ আর কিছু বলল না। খাবার খেতে লাগল। খাওয়া প্রায় শেষের দিকে তখন দেখল তার দাদি আসছে। দাদিকে আসতে দেখে রূপালী চলে গেল। কারণ এই বাড়ির একমাত্র জয়নব বানুই তাকে দেখতে পারে না। দেখতে না পারার কারণ হল বাচ্চা জন্ম দিতে না পারা। তাদের বিয়ে হয়েছে প্রায় 6 বছর হতে চল। এখনও বাচ্চা হচ্ছে না। অনেক ডাক্তার দেখিয়েছে, সব ডাক্তার বলে তার বা নাবিলের কোনো সমস্যা নাই, বাচ্চা হবে। কিন্তু জয়নব বানু মানতে নারাজ। সে সবাইকে বলে বেড়ায় তার নাকি সমস্যা। রূপালীর তার কথাতে কষ্ট লাগলেও কিছু বলে না। প্রথম প্রথম অবশ্য আরুর মতো তাকেও অনেক আদর করত। ধীরে ধীরে তা পরিবর্তন হয়ে গেছে। এখন তাকে দেখতে পারে না বললেই চলে। তাই রূপালীও দাদির সামনে পড়তে চায় না। রূপালী দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেল। জনাব বানু রূপালীর যাওয়ার দিকে তাকিয়ে নওয়াফের মুখোমুখি চেয়ারে বসল। কিছু না বলে নওয়াফের দিকে কেমন শকুনি দৃষ্টিতে তাকিয়ে রইল। দাদিকে এভাবে তাকাতে দেখে নওয়াফ বলল, কিছু বলবে? এভাবে আমার খাওয়ার দিকে তাকিয়ে আছো কেন? আমার তো পেট খারাপ হয়ে যাবে। ফাজলামি বাদ দে। তোদের জামাই বুয়ের কি হয়েছে? আগে সেটা বল। আরও নিজের ঘরে শুয়েছ কেন? জামাইবু শব্দটাই নওয়াফের কেমন জানি লাগল। আরও তার বউ, আর সে জামাই, কথাটা তো সে ভুলতেই বসেছিল। নওয়াফ গলা খাকারি দিয়ে বলল, তা আমাকে জিজ্ঞেস করছ কেন? তোমার নাতনিকে গিয়ে জিজ্ঞেস কর। তোমার নাতনি কেন নিজের রুমে শুয়েছে সেটা আমি কিভাবে বলবো? নওয়াফের খাওয়া শেষ, তাই হাত ধুয়ে উঠে পড়ল। এখানে বসে থাকলে দাদি আরও প্রশ্ন করতেই থাকবে। নওয়াফ হাতের আঙ্গুলে বাইকের চাবিটা ঘোরাতে ঘোরাতে সদর দরজা দিয়ে বেরিয়ে এল। পিছন থেকে জয়নব বানু বলল, এই হারামজাদা, কই যাচ্ছিস? আমার কথা কি শেষ হয়েছে? কত বড় সাহস আমার কথা না শুনে চলে যাচ্ছে। আজকে আসুক আমার ছেলে, তোর নামে বিচার দিব। নওয়াফ দাদির কথা শুনতে পেলেও পাত্তা দিল না। এখন এসব পকপক শোনার টাইম তার নেই। নওয়াফ ফোন বের করে আরুকে একবার ফোন দিল। ফোন দেওয়ার সাথে সাথে কেটে দিল ওপাশ থেকে। কেটে দেওয়াতে দ্বিতীয়বার আর ফোন দিল না। শাইনের নাম্বারে কল দিল। দু বন্ধু মিলে আজকে বাইকে চড়ে সারাদিন ঘুরবে। আরু ঘরে বসে মুভি দেখছিল। মুভি প্রায় শেষের দিকে। তখন ফোন আসলো নওয়াফের। আরু ফোন না ধরে কেটে দিল। যদিও সে এখন নওয়াফের উপর রেগে নেই। রাগটা কালকে রাতেই চলে গেছে। নওয়াফকে একটা শিক্ষা দেওয়ার জন্যই এরকম করছে। আরুর মুভিতে আর মন বসল না। নওয়াফ তাকে কেন ফোন দিয়েছে তা জানতে মন চাইল। নওয়াফ কি বাড়িতে বসে তাকে ফোন করছে নাকি? ভার্সিটিতে যাওয়ার জন্য মনে হয় ফোন করেছে। মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে আসল। আরু বাইরে এসে ভাবিকে নওয়াফের কথা জিজ্ঞেস করতেই বল নওয়াফ চলে গেছে। তা শুনে আরুর মনটা খারাপ হয়ে গেল। তাকে রেখে সত্যি সত্যি একাই চলে গেছে। সে না হয় একটু অভিমান করেছে, তাই বলে কি তাকে রেখেই চলে যাবে? তাকে তো একটু রিকোয়েস্ট করে নিয়ে যাওয়া উচিত ছিল। কারণ আরুর রাগ করাটা সম্পূর্ণ ন্যায্য। আরু আবার ঘরে চলে আসল। ঘরে এসে মোবাইল হাতে নিয়ে দেখল নওয়াফ একবারই ফোন দিয়েছে আর দেয়নি। আরু আর কিছু না ভেবে মন ভালো করার জন্য ছাদে চলে আসল। ছাদে তার অনেক ফুল গাছ আছে। এই গাছগুলো তাকে নাবিল ভাইজা এনে দিয়েছিল। আরু গোলাপ গাছের দিকে তাকিয়ে দেখল অনেকগুলো লাল গোলাপ ফুটেছে। সেখান থেকে একটা ছিঁড়ে কানে গুজল। কিছুক্ষণ গাছগুলোর পরিচর্যা করে পাশে থাকা দোলনায় গিয়ে বসল। তাদের এই বিল্ডিংটা তার বাবা আর চাচা মিলে করেছে। দুতলা বিল্ডিংটা বেশি বড় না আবার ছোট না। আরু দোলনায় বসে চোখ বন্ধ করে দোল খেতে লাগল। আরু দুপুরে ঘুমিয়েছিল।
ঘুম থেকে উঠে বেলকনিতে আসতেই দেখল নওয়াফ বাড়ির ভেতরে ঢুকছে। নওয়াফের সাথে কোনো ব্যাগ নেই, তাহলে তো ভার্সিটিতেও যায়নি। আর ভার্সিটিতে গেলেও এত দেরি করে আসার কথা না। তাহলে কই গেছিল? আরও ঘরে এসে মোবাইল হাতে নিল। আজকে সারাদিন আর মোবাইল ধরা হয়নি। মোবাইলের নেট অন করে এফবিতে ঢুকতেই দেখল নওয়াফের একটা পোস্ট, যেখানে নওয়াফ আর শায়েন এর অনেকগুলো ছবি। ছবির জায়গাটা আর চিনতে পারল না। ক্যাপশনে লেখা ফ্রেন্ডস ফর ইভার। আরও প্রায় আধা ঘন্টা ধরে একটা একটা করে সবগুলো ছবি ভালো করে দেখল। তারপর রুম থেকে বেরিয়ে আসল। নওয়াফ কোনোরকম গোসল শেষ করে ওয়াশ রুম থেকে বের হল। ক্ষুধায় মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। একটা ট্রাউজার আর টি শার্ট পরে আধভেজা চুল নিয়ে বেরিয়ে আসল। নিচে এসে আগে ফ্রিজ খুলে একটা আপেলে কামড় দিয়ে মাকে ডাকতে লাগল। নাসিমা বেগম কেবলি নিজের ঘরে ঢুকেছে, অমনেই ছেলের ডাক শুনল। তিনি বেজায় বিরক্ত হল। তার দুইটা ছেলেই যে কোনো দরকারে তাকে ডাকবে। বিয়ে করেছে বুদের ডাকবে তা না, শুধু তাকে খাটাবে। যদিও বরটার এই স্বভাবটা একটু কমেছে। নওয়াফ মাকে দেখে বলল, সারাদিনে ছেলের তো একটা খোঁজও রাখো না, খাইতে পর্যন্ত দাও না। ভাবি না থাকলে তো না খেয়ে মরতে হতো আমাকে। এখন তাড়াতাড়ি খাইতে দাও, নয়তো ইন্না লিল্লাহি হয়ে যাব। নাসিমা বেগম ঘর থেকে নিয়ত করে আসছিলেন ছেলেকে কিছু কথা শোনাবে, কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না। নওয়াফের মুখটা শুকিয়ে একটুখানি হয়ে আছে। নাসিমা বেগম নওয়াফের প্লেটে ভাত বেড়ে দিতে দিতে বললেন, তোদের বিয়ে দিয়েছি না, এখন বুদের বলবি ভাত বেড়ে দিতে। নওয়াফ মায়ের কথা শুনে হতাশ হল। কি এক বিয়ে করেছে, এখন সারাদিন বউ বউ শুনতে হয়। একবার মায়ের মুখে, একবার দাদির মুখে, একবার ভাবির মুখে। নামে মাত্র বউ আছে, তার কোনো কাজের না। নওয়াফ এক লোকমা ভাত মুখে নিয়ে বলল, যে বউ বিয়ে করিয়েছ সে বউ ভাত তো বেড়ে দিবে পরের কথা, পারলে না খাই নিয়ে রাখবে। নাসিমা বেগম নওয়াফের কথা শুনে হেসে ফেললেন। আমাদের আরও হল লক্ষ্মী একটা মেয়ে, ভালো করে বললে অবশ্যই দিবে। নওয়াফ আর কিছু বলল না। মায়ের হাসি মুখের দিকে তাকিয়ে খাবার খেতে লাগল। নাসিমা বেগম হাসি মুখে ছেলের পাতে এটা ওটা বেড়ে দিচ্ছে। নওয়াফ খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসল। তখন কলিং বেলের শব্দ হল। নাসিমা বেগম দরজা খুলতে গেলেন। নওয়াফকে এসেছে দেখার জন্য তাকিয়ে রইল। রামিমের আশিক ভাইয়াকে দেখতে পেয়ে নওয়াফের দৃষ্টি তীক্ষ্ণ হল। পা থেকে মাথা পর্যন্ত একবার পরখ করল। কালকে রামিমের বলা কথাগুলো মনে পড়ল। ছেলেটা দেখতে আসলেই সুন্দর। মাথার কোকটা চুলগুলো চশমার উপর এসে পড়েছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, শার্টের হাতা গোটানো, হাইটটাও পারফেক্ট। নওয়াফ আশিককে দেখে নাকমুখ কুঁচকে ফেলল। ছেলেদের এত সুন্দর হতে হবে কেন? আশিককে দেখে নাসিমা বেগম দরজা ছেড়ে দাঁড়াল। আশিক হাসি মুখে নাসিমা বেগমকে সালাম দিল, তারপর ভালোমন্দ জিজ্ঞেস করে কোনো দিকে না তাকিয়ে রামিমের পড়ার রুমে চলে গেল। নাসিমা বেগম ছেলের পাশে বসে বলল, ছেলেটা এত ভদ্র তা বলার মতো না। যখনই দেখা হবে তখনই সালাম দিয়ে ভালোমন্দ জিজ্ঞেস করবে। আমার একটা মেয়ে থাকলে আমি এই ছেলের কাছেই বিয়ে দিতাম। নওয়াফের নিজের মায়ের মুখে অন্য ছেলের প্রশংসা শুনতে একটুও ভালো লাগল না। কই তাকে নিয়ে তো কখনো প্রশংসা করতে দেখল না। নওয়াফের ভীষণ রাগ লাগল। মাকে কিছু না বলেই হনহন করে চলে গেল। নাসিমা বেগম ছেলের যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। বুঝতে পারল না কি হল। এতক্ষণ তো সবই ঠিক ছিল, এখন আর হঠাৎ কি হল? সে কি এমন বল যে এভাবে চলে গেল?